দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। একে অপরকে পরিয়ে দিলেন পাগড়ি মালা। দিলীপ শুভেন্দুর সৌজন্যে নতুন আলোচনার জন্ম দিল ভোটবঙ্গে। নিজের নামে বাড়ি জমি নেই, ভাঙড়ের বিদায়ী বিধায়কের রয়েছে 6টা ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকার মালিক নওশাদ? সুখবর, যুদ্ধের আগুনে হরমুজ পেরোলো 8 ভারতীয় জাহাজ, পিছিয়ে রইল। শুধু নামবাদের ভয় নয়, নেপথ্যে গভীর ষড়যন্ত্র। মোথাবাড়ি কাণ্ডে বিস্ফোরক দাবি এনআইএর। পশ্চিমবঙ্গ এশিয়ার যুদ্ধে ধ্বংস 7 মার্কিন বিমান। কোন রণকৌশলে আমেরিকার পাঁজর ভাঙছে ইরান? আসছি বিস্তারিত খবরে। রাজ্য রাজনীতিতে বহুদিন ধরেই চর্চার বিষয় দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর সম্পর্ক। কখনো সৌজন্য, কখনো ঠান্ডা লড়াই। এই দুইয়ের মিশ্রণেই গড়ে উঠেছে সমীকরণ। তবে 2026-এর বিধানসভা ভোটের আগে সেই সম্পর্কেই যেন নতুন মোড়। নন্দীগ্রামে শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার সময় হাজির ছিলেন দিলীপ ঘোষ। আবার খড়গপুরে দিলীপের মনোনয়নের দিন দেখা গেল উল্টো ছবি। সেখানে উপস্থিত শুভেন্দু শুধু উপস্থিতি নয়, একে অপরকে পাগড়ি পরানো, মালা পরিয়ে সম্মান জানানো, সব মিলিয়ে মঞ্চে ধরা পড়েছে পারস্পরিক সৌজন্যের দৃশ্য। অতীতের প্রেক্ষাপটে যা অনেকের কাছে বিস্ময়কর। এই সৌজন্যের রাজনীতির নেপথ্যে কি রয়েছে কোন কৌশল? রাজনৈতিক মহলের একাংশ মনে করছে কেন্দ্রীয় নেতৃত্বের বার্তায় স্পষ্ট, ভোটের আগে ঐক্যের ছবি তুলে ধরা জরুরি। সেই কারণেই হয়তো প্রকাশ্যে এই মধুর সম্পর্কের প্রদর্শন। উল্লেখযোগ্য, গত লোকসভা ভোটে আসন বদল এবং পরাজয়, এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সস্ত্রীক দীঘার জগন্নাথ ধাম দর্শন, এর জেরে দলের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব তৈরি হয়েছিল বলেই মনে করা হচ্ছিল। তবে সম্প্রতি রাজ্য সফরে আসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপে তিনি আবার দলে সক্রিয় ভূমিকায় ফিরেছেন। সেই পর্ব থেকে শুভেন্দু দিলীপ সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। যদিও সবটা যে একেবারেই মসৃণ তা নয়। সাম্প্রতিক এক মন্তব্যে দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে পরিচিত মুখের পক্ষপাতী নন তিনি। রাজনৈতিক মহলের মতে এই মন্তব্য পরোক্ষে শুভেন্দুকে লক্ষ্য করেই করা। কারণ ইতিমধ্যেই নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন শুভেন্দু এবং তাকে ঘিরে সম্ভাব্য মুখ্যমন্ত্রী জল্পনাও জোরালো। তবুও প্রকাশ্যে কোনো তিক্ততার ছবি সামনে আসেনি, বরং দুজনেই একে অপরের মনোনয়নে হাজির থেকে সৌজন্যের বার্তাই দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিবর্তিত আচরণের পেছনে রয়েছে নির্বাচনী কৌশল। 2021 সালে দলের প্রধান মুখ না হলেও গত 5 বছর বিরোধী দলনেতা হিসাবে নিজের অবস্থান অনেকটাই মজবুত করেছেন শুভেন্দু। ফলে 2026-এর ভোটে ফলাফলের দায় তাঁর উপরেই বর্তাবে। এই পরিস্থিতিতে দলের ভেতরে মতভেদ থাকলেও বাইরে ঐক্যবদ্ধ ছবি তুলে ধরাই এখন অগ্রাধিকার, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তাই সম্পর্কের ভেতরে যতই টানাপোড়েন থাক, ভোটের আগে প্রকাশ্যে তার ছাপ পড়তে দিতে চাইছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব। ফুরফুরার বাসিন্দা নওশাদ অবিবাহিত। 2015 সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। ভাঙড়ের আইএসএ প্রার্থী নওশাদ সিদ্দিকী। ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে এবারও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী নওশাদ সিদ্দিকী। 2021 সালের বিধানসভা ভোটে ওই কেন্দ্র থেকে লড়েই বিধায়ক হয়েছিলেন তিনি। শনিবার সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে নওশাদ নিজের মনোনয়ন জমা দিয়েছেন। সঙ্গে জমা দিয়েছেন হলফনামাও। সেই হলফনামায় দেখা যাচ্ছে ভাঙড়ের বিদায়ী বিধায়কের নামে গুচ্ছ গুচ্ছ মামলা রয়েছে। তার মধ্যেই রয়েছে খুন এবং ধর্ষণের মতো অপরাধের অভিযোগও। একটি মামলায় তাঁর বিরুদ্ধে চার্জও গঠন করা হয়েছে। হলফনামায় নওশাদ জানিয়েছেন, তাঁর নিজের নামে কোনো জমি বাড়ি নেই, তবে 6টা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। 33 বছর বয়সী নওশাদের এবার ভাঙড়ের লড়াই মূলত তৃণমূলের সঙ্গে। তৃণমূল এবার শওকত মোল্লাকে প্রার্থী করেছে। গতবার ক্যানিং পূর্ব থেকে লড়ে জিতেছিলেন শওকত, এবার তৃণমূল তাকে পাঠিয়েছে ভাঙড়ে। দুজনের মধ্যে দাদা ভাই সম্পর্ক। বয়সে নবীন নওশাদ তাঁর প্রতিপক্ষ শওকতকে দাদা বলেই ডাকেন। তবে দুই রাজনীতিকের মধ্যে প্রায়শই বয়ে যায় রাজনৈতিক চোরাস্রোত। ভাঙড়ে ঘটা অধিকাংশই অশান্তির নেপথ্যে তৃণমূল এবং আইএসএফ। রাজনীতির কারবারিদের মতে খাতায় কলমে এই কেন্দ্রে চতুর্থমুখী লড়াই। বিজেপির জয়ন্ত গায়েন এবং কংগ্রেসের মাহবুবুল ইসলামও লড়াই রয়েছেন। তবে ভাঙড় দখলের লড়াই হবে নওশাদ শওকতের মধ্যেই, মত অনেকেরই। ফুরফুরার বাসিন্দা নওশাদ অবিবাহিত। 2015 সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। 2021 সালে প্রথম বিধানসভা ভোটে লড়েন তিনি। সেবার কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে জোট বেঁধেছিলেন তাঁর দল। তবে এবার সিপিএম জোট করেনি কংগ্রেসের সঙ্গে, আইএসএফ এর সঙ্গে জোট বেঁধেই লড়ছে বামেরা।
বামেরা। হলফনামায় ভাঙড়ের আইএসএ প্রার্থী জানিয়েছেন তাঁর হাতে নগদ রয়েছে 50,600 টাকা। তবে 6টা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কোনো ব্যাংকে আছে 10,000 টাকা, তো কোনো ব্যাংকে আবার জমা রয়েছে লক্ষাধিক টাকা। হলফনামা অনুযায়ী নওশাদের অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ 33,50,072 টাকা। একটি স্করপিও গাড়ি রয়েছে তার। তবে নওশাদের কোনো স্থাবর সম্পত্তি নেই, অর্থাৎ নিজের নামে কোনো বাড়িঘর বা জমি জমা নেই নওশাদের। প্রতি মাসে তাঁর আয় 2.5 লক্ষ টাকা বলে হলফনামায় জানিয়েছেন ভাঙড়ের বিদায়ী বিধায়ক। নওশাদের নামে 17টি মামলা রয়েছে। মহাদেবপুর, হাতিশালা, উত্তর কাশীপুর, লেদার কমপ্লেক্স, কাশীপুর, হেয়ার স্ট্রিট, নিউ মার্কেট, বউবাজার এবং জঙ্গিপাড়া থানায় ভাঙড়ের বিদায়ী বিধায়কের নামে মামলা রুজু হয়েছে। জেলও খেটেছেন। 2023 সালে পঞ্চায়েত ভোটে ভাঙড়ের তৃণমূল নেতা রাজু নস্করের খুনের মামলায় নাম জড়িয়েছে তাঁর। কাশীপুর থানায় মামলা রুজু হয়, সেই মামলায় চার্জ গঠনও হয়েছে। এছাড়াও খুনের চেষ্টা, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি, ষড়যন্ত্র, বিপজ্জনক অস্ত্র প্রয়োগ করে জখম করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। নওশাদের বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। তার বিরুদ্ধে এক তরুণী অভিযোগ করেছিলেন বিবি গাঙ্গুলি স্ট্রিটে নিজের অফিসে আটকে রেখে ধর্ষণ করেছেন নওশাদ। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বেশ কয়েকবার সহবাস করেছেন আইএসএ বিধায়ক। যদিও অভিযোগের নেপথ্যে ষড়যন্ত্র ছিল বলে দাবি করেছিলেন তিনি, সেই মামলা এখনও বিচারাধীন। ইরান সংঘাতের আবহে ভারতের জন্য এলো আরও একটি স্বস্তির খবর। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে অন্তত 8টি ভারতীয় জাহাজ যাতায়াত করেছে। এগুলির মধ্যে 2টি এলপিজি ক্যারিয়ার, 2টি বিডব্লিউডি টিওয়াইআর এবং 2টি বিডব্লিউডি ইএলএম। প্রায় 94,000 টন এলপিজি নিয়ে 2টি কার্গো জাহাজ নিরাপদে যুদ্ধক্ষেত্র অতিক্রম করেছে। ভারতীয় পতাকাবাহী 4টি এলপিজি ট্যাঙ্কার নিরাপদে প্রণালীটি অতিক্রম করেছে। হিসাব বলছে এই এখনো পর্যন্ত ভারতেরই সবচেয়ে বেশি জাহাজ হরমুজ প্রণালী পেরোনোর ছাড়পত্র পেয়েছে। যুদ্ধের আগুনে নিরাপদে হরমুজ প্রণালী পেরিয়েছে ভারতের পতাকাবাহী 4টি এলপিজি ট্যাঙ্কার। 26 থেকে 28 মার্চের মধ্যে পাইন গ্যাস এবং জগবসন্ত 92,612 টন এলপিজি নিয়ে ভারতে পৌঁছেছে। এর আগে প্রায় 92,712 টন এলপিজি নিয়ে একটি শিবালিক এবং একটি নন্দা দেবী যথাক্রমে 16 মার্চ গুজরাটের মোন্দ্রা বন্দরে এবং 17 মার্চ কান্তলা বন্দরে পৌঁছেছিল বলে জানা গেছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী থেকে 80,886 টন অপরিশোধিত তেল নিয়ে ভারতীয় পতাকাবাহী তেল ট্যাঙ্কার জগ লাড়কি 18 মার্চ মুন্দ্রায় পৌঁছেছে। অন্যদিকে ওমান থেকে আফ্রিকায় গ্যাসোলিন বহনকারী জগ প্রকাশ নিরাপদে প্রণালীটি অতিক্রম করেছিল। শুক্রবার রাতে প্রায় 46,650 মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহনকারী গ্রিন সানভি জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বাণিজ্যিক জাহাজগুলিকে সহায়তা প্রদানের জন্য ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজকে প্রস্তুত রাখা হয়েছিল। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে সৃষ্ট সামুদ্রিক অবরোধের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার জন্য কেন্দ্র ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। এখনো পর্যন্ত যে 8টি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়েছে সেগুলি হলো শিবালিক, নন্দাদেবী, জগ লড়কি, পাইন গ্যাস, জগ বসন্ত, বিডব্লিউ টার, বিডব্লিউ এলম এবং গ্রিন সানভি। ভারতের অশোধিত তেল আমদানির অর্ধেকের বেশি আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর মতো পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে। কিন্তু ইরান যুদ্ধ শুরু হওয়ার পর তা কার্যত বন্ধ হয়ে গেছিল। যে পথ পেরিয়ে তেল গ্যাসের জাহাজ ভারতে প্রবেশ করত সেই হরমুজই অবরুদ্ধ করে দেয় ইরান। হুঁশিয়ারি দেয় কোনো পণ্যবাহী জাহাজকে প্রণালী পার করতে দেওয়া হবে না। কেউ যদি এগুলোর চেষ্টা করে তবে পরিণতি সাংঘাতিক হবে। কয়েকটি জাহাজে হামলাও হয়, তবে পরবর্তীকালে পরিস্থিতি কিছুটা বদলায়। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্রগুলির কাছে একটি চিঠিতে ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়, হরমুজ অশত্রুভাবাপন্ন জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। সেক্ষেত্রে এই ক্যাটাগরি বাণিজ্যিক জাহাজগুলি সংশ্লিষ্ট ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। শুধু নামবাদের ভয় নয়, নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। মালদা মোথাবাড়ি কাণ্ডের তদন্তে নেমে এমনটাই জানালো এনআইএ। নাম বাদ যাওয়ার ভয় শুধু নয়, এই আন্দোলনের নেপথ্যে ছিল গভীর ষড়যন্ত্র পরিকল্পনা। প্রাথমিক অনুসন্ধানে এমনই মত এনআইএর। আন্দোলনের ধরন ও জামায়াত থেকে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এসআইআর এর কাজ শুরুর পর থেকে কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ির একাধিক গ্রামে
গোপনে চলেছে মগজ ধোলায়, নাম বাদ গেলেই বাংলাদেশে পাঠানো হবে। ভয় ও আশঙ্কা তৈরি করে প্রথমে এদের একত্রিত করার কাজ করেছে আন্দোলনের নেপথ্যে থাকা চক্রীরা। সেই চক্রীদের সন্ধান করছে এনআইএ। এই আন্দোলন 2-1 দিনের মধ্যে সংগঠিত হয়নি। বিচারকদের আটকে রাখার পরিকল্পনা তৎক্ষণাৎ হলেও উদ্দেশ্য ছিল অন্য। প্রাথমিকভাবে মনে হয়েছে এনআইএর এখনো পর্যন্ত স্থানীয় যারা গ্রেপ্তার হয়েছে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে পুলিশের কাছ থেকে। অতীতে কোনো আন্দোলন জামায়াতের সঙ্গে এদের যোগ রয়েছে কিনা খোঁজ নিচ্ছে এনআইএ। যে ধরনের ভিডিও ভাইরাল হয়েছে তাতে যেভাবে উস্কানিমূলক ও প্ররোচনা দেওয়া হয়েছে তাতে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত। কালিয়াচক মোথাবাড়ির ঘটনায় তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে এনআইএ। গতকালই কলকাতা থেকে রওনা দেওয়া তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান চালায় এবং এখনো পর্যন্ত পাওয়া সমস্ত তথ্য কলকাতার এনআইএ সদর দপ্তরে পাঠানো হয়েছে। সূত্রের খবর, সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে এনআইএর আইজি সোনিয়া সিং এর কাছে। তদন্তের অংশ হিসাবে পুলিশের কাছ থেকে একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে এনআইএর দল। পাশাপাশি কখন পুলিশ প্রথম খবর পেয়েছিল, কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে এবং ঘটনার সময় পুলিশের ভূমিকা কী ছিল সেই সমস্ত বিষয়ও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। 2রা এপ্রিল 19 মিনিটের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তাদের হামলায় ধ্বংস হয়ে গেছে ইরানের বায়ুসেনা। তবে সেই ঘোষণা 24 ঘন্টার মধ্যেই আমেরিকার 2 যুদ্ধবিমান ধ্বংস করে ইরান বুঝিয়ে দিল বিষয়টা এতটাও সহজ নয়, বরং ভবিষ্যতে আমেরিকাকে নাকানি চোবানি খাওয়াতে পুরো দমে প্রস্তুত তারা। শুধু তাই নয়, রিপোর্ট বলছে পশ্চিম এশিয়ার যুদ্ধে নেমে এখনও 7টি বিমান খুইয়েছে আমেরিকা। যুদ্ধে ইরানের রণকৌশল দেখে বিস্মিত বিশেষজ্ঞরা। শুক্রবার 2 যুদ্ধবিমান ধ্বংস করে আমেরিকার পাঁজরে আঘাত এনেছে ইরানের। হিসাব বলছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে এখনো পর্যন্ত খাতায় কলমে 7টি বিমান খুইয়েছে আমেরিকা, যার শুরুটা হয়েছিল 2 মার্চ কুয়েতে। ভুল বোঝাবুঝির জেরে কুয়েতের হামলায় ধ্বংস হয় 3টি F-15 যুদ্ধ বিমান। এরপর 12 মার্চ ইরাকে ধ্বংস হয় KC-135 ট্যাঙ্কার। মৃত্যু হয় বিমানে থাকা 6 সদস্যের। 27 মার্চ সৌদির প্রিন্স সুলেমান এয়ারবেসে দুর্ঘটনায় ধ্বংস হয় একটি E-3 সেন্ট্রি বিমান। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলো একটি F-15 যুদ্ধ বিমান ও একটি A-10 যুদ্ধ বিমান। বিমান ভেঙে পড়ার ঘটনায় এখনও নিখোঁজ এক পাইলট। তার সন্ধানেও গিয়েছিলেন 2 ব্ল্যাক হক কপ্টার। ইরানি সেনার ভয়ঙ্কর মার খেয়ে ফিরে আসতে হয়েছে তাদের। শোনা যাচ্ছে ইরানে নাকি ভেঙে পড়েছে একটি কপ্টার, কিন্তু রণকৌশলে আমেরিকাকে জব্দ করে চলেছে ইরানের সেনাবাহিনী। ওয়াকিবহাল মহলের মতে আসলে ইরানের রণকৌশল ধরতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পেন্টাগনকে। আসলে ইরান জানে সরাসরি যুদ্ধে আমেরিকার সঙ্গে এঁটে ওঠা সম্ভব নয়, তাই ন্যূনতম অস্ত্রে মারণ আঘাত হানার উপরে জোর দিয়েছে তারা এবং হামলা চলছে অতর্কিতে। 35 দিন ধরে চলা যুদ্ধে ইরানে ব্যাপক আঘাত হানার পরও এখনো পর্যন্ত ইরানের রণনীতি আমেরিকার বোধের বাইরে। শেষ যে 2 অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ইরান ধ্বংস করেছে তাও সাধারণ বাজিত সিস্টেমের মাধ্যমে। জানা যাচ্ছে আমেরিকা বা রাশিয়ার মতো বিরাট অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয় মাজিদ। এটি ট্রাকে বসানো ভ্রাম্যমাণ সাধারণ একটি প্রতিরক্ষা ব্যবস্থা। দেখতে সামান্য হলেও কাজ যে অসামান্য তা ইতিমধ্যে প্রমাণিত। মাজিদের কাজ হলো আকাশ থেকে আসা যে কোনো রকম হুমকি শনাক্ত করে তাকে গুলি করে নামানো। মাজিদ এমন এক অস্ত্র যা ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম। এটি রাডার নির্ভর নয়, মাজিদ কাজ করে ইনফ্রারেড গাইডেন্স সিস্টেমের উপর। অর্থাৎ ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানের প্রচণ্ড তাপ ট্র্যাক করতে পারে এই প্রযুক্তি। ফলে স্টেলথ রাডারে খুঁজে পাওয়া যায় না, যাকে লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।